আমি এটা শুনছি যে একটা নরমাল ফোন একটা টয়লেট সিট থেকেও বেশি নোংরা থাকে। দ্যাট কুড বি। যেমন ফিলার কিন্তু মানে বাই এনি চান্স কোনো যদি ব্লাড ভেসেল ক্লগ করে দিয়ে ফেলা হয় দেন ওখানে কিন্তু নেক্রোসিসের টিস্যুটা মারা যাবে। সো এই জিনিসগুলো জেনে আমি এটা শুনছি যে মেয়েদের মেকআপ করার জন্য স্কিন ইস্যুস হয়, এটা কি মেকআপ করার জন্য নাকি মেকআপ রিমুভালটা ঠিক মতো হচ্ছে? কিছুদিন আগে একটা মেয়ে এসেছিল মনে হয় 17 ইয়ার্স ওল্ড, বাট তার চোখের নিচে বেশি থাকে, ডাবল চিন থাকে, ওই ক্ষেত্রে কি লাইপোসাকশন করা লাগে? আমরা যদি বেশি স্পাইসি ফুড খাই বা অনেক অয়েলি ফুড খাই, আমাদের বডিতে অয়েল প্রোডাকশন যখন বেশি হচ্ছে আমাদের সেবাম গ্ল্যান্ড থেকে বেশি সেবাম। হ্যালো গাইস, আজকে আমাদের গেস্ট হলো অ্যাস্থেটিক ফিজিশিয়ান এশা আপু। শি ইজ গোইং টু টক অ্যাবাউট স্কিন ইস্যুস and more importantly acne and other related issues যেটা আমরা ছেলে মেয়ে আমাদের যারা 18-25 আছে তাদেরকে আমাদের ইউজুয়ালি যে স্কিন এলস গুলো হয় ওইগুলো নিয়ে কথা বলবো, হেয়ার এলস নিয়ে কথা বলবো, কোন টাইপের প্রোডাক্টস গুলো আমরা রং ইউজ করতেছি, সো সবগুলো নিয়ে কথা বলবো। ইফ ইউ ওয়ান্ট টু নো মোর, পুরো এপিসোডটা দেখেন শেষ পর্যন্ত, অ্যান্ড আই থিঙ্ক অনেক কিছু জানতে পারবা যেগুলো আগে জানতে। আপু অ্যাস্থেটিক ফিজিশিয়ান কি? ওকে, সো অ্যাস্থেটিক ফিজিশিয়ান কি সেটা জানতে হলে আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ অ্যাস্থেটিক ডার্মাটোলজি অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডার্মাটোলজি। সো ডার্মাটোলজিতে আমরা আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের বিভিন্ন ডিজিজ নিয়ে ট্রিটমেন্ট করে থাকি। আর আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের যখন বিউটিফিকেশন, রেজুভিনেশন বা এনহ্যান্সমেন্ট নিয়ে আমরা যখন কাজ করি সেটাকে আমরা বলি অ্যাস্থেটিক মেডিসিন, অ্যান্ড দ্য ডক্টরস উই আর ওয়ার্কিং উইথ দিস আর কল্ড অ্যাস্থেটিক ফিজিশিয়ান। ওকে, সো সাধারণ জনগণের জন্য ইজি টার্মসে কোন কোন ক্ষেত্রে অ্যাস্থেটিক ফিজিশিয়ানের ক্ষেত্রে কাছে যাবে? ওকে, সো আমাদের অনেকের অ্যাকনি মার্কস এগুলো নিয়ে অনেক প্রবলেম থাকে। তারপর স্কিনে হাইপার পিগমেন্টেশন, যেমন মেলাজমা, মেস্তা যেটাকে আমরা বলি, অতিরিক্ত সান এক্সপোজারের কারণে এই ধরনের প্রবলেম আমাদের হয়। তারপরে চোখের নিচে ফ্রিকেলস যেগুলো থাকে। এরপরে অনেকের বডিতে, বিশেষ করে ফিমেলদের বডিতে যাদের অনেকের হরমোনাল প্রবলেম থাকতে পারে অথবা সেটা ছাড়াও অতিরিক্ত হেয়ার গ্রোথ থাকে, সেই হেয়ার রিমুভ করার জন্য অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত। অ্যান্ড এছাড়াও হচ্ছে অনেকে ডাবল চিনের প্রবলেম থাকে, অনেকে চায় যে তাদের জ লাইন, চিন শার্প হোক, ওভারঅল স্কিনের রেজুভিনেশন, এনহ্যান্সমেন্ট, স্কিনের টেক্সচার ইমপ্রুভ করা অ্যান্ড অল। আমাদের যে সব থেকে একটা বড় স্কিন ইস্যু হলো পিম্পলস, অনেকের হয়, এটা আসলে কি কারণে হচ্ছে? ওকে, সো ঢাকা এরিয়া পার্সপেক্টিভ থেকে আমাদের এজ এবং বাকি যে কজগুলোতে হয় সেগুলো ফোকাস করলে আমরা আসলে বুঝতে পারবো যে কার কি কারণে অ্যাকনে হচ্ছে। যেমন অনেকের ফোরহেডের এই জায়গাটাতে অ্যাকনে থাকে, এটা ইউজুয়ালি মাথায় যদি ড্যান্ড্রফ বেশি থাকে সেই কারণে হতে দেখা যায়। দেন এই এরিয়াটাতে আমাদের যে অ্যাকনে হয় এটা ইউজুয়ালি বডিতে হরমোনাল ইমব্যালেন্সের কারণে বেশি হয়, মুখের এই এরিয়া। দেন আমাদের চিকে যে অ্যাকনিগুলো হয় এগুলো ইউজুয়ালি আমরা যদি অতিরিক্ত কসমেটিক্স ইউজ করে থাকি বা অতিরিক্ত মেকআপ প্রোডাক্টস ইউজ করলাম, ভালো করে ক্লিন করছি না, সেই সাথে আমাদের উচিত যে প্রত্যেক সপ্তাহে একবার করে পিলো কেস চেঞ্জ করা, পিলো কাভার, ওখান থেকেও ব্যাকটেরিয়া ইনফ্লামেশন হয়ে আমাদের দেখা যায় গালে অ্যাকনে হচ্ছে। যখন আমরা ময়লা গালে শুচ্ছি ওটাখানে ক্রস কন্টামিনেশন হচ্ছে। দেন আমাদের মেকআপ ব্রাশ এভরি উইকলি ক্লিন করা। ইভেন আমরা ফোনে যখন কথা বলি আমাদের কিন্তু এভরিডে উচিত যে ফোনটাকেও, স্ক্রিনটাকে ক্লিন করা, নাহলে সেখান থেকে ব্যাকটেরিয়া কন্টামিনেশন হয়ে। আমি এটা শুনছি যে একটা নরমাল ফোন একটা টয়লেট সিট থেকেও বেশি নোংরা থাকে। দ্যাট কুড বি। সো এটা অ্যাকনে হওয়ার একটি কারণ। এছাড়া হচ্ছে আমাদের ডায়েট, আমরা যদি বেশি স্পাইসি ফুড খাই বা অনেক অয়েলি ফুড খাই, আমাদের বডিতে অয়েল প্রোডাকশন যখন বেশি হচ্ছে আমাদের সেবাম গ্ল্যান্ড থেকে বেশি সেবাম আসছে, অ্যান্ড অনেকে আমরা স্কিন ক্লিন করছি না প্রপারলি। আমাদের কিন্তু উচিত যে সকালে উঠে স্কিন ক্লিন করা এবং সারাদিন কাজ শেষে বাসায় এসেও প্রপারলি ক্লিনস করা, স্পেশালি ডাবল ক্লিনজিং যেটা বলে। সো ক্লিন যদি প্রপারলি না করা হয়, বাইরের ডাস্ট, ব্যাকটেরিয়া ইনফ্লামেশন, ডেড স্কিন সেল জমে সবগুলো মিলে যখন আমাদের পোর্স ক্লগড আপ হয় তখন হচ্ছে অ্যাকনি হওয়ার প্রবণতাটা বাড়ে। সো এই জিনিসগুলা প্লাস হচ্ছে প্রপার স্লিপ খুবই ইম্পর্টেন্ট। প্রপার স্লিপ না হলে আমাদের যে স্ট্রেসের কারণেও কিন্তু স্কিন অনেক ড্যামেজ হয়, অ্যাকনি হওয়ার চান্স থাকে। আপু ডাবল ক্লিনজিং কি বললেন? ওকে, সো ডাবল ক্লিনজিং হচ্ছে আমাদের স্কিন কেয়ার স্টেপের মধ্যে একটা স্টেপ। ডাবল ক্লিনজার কিছু প্রোডাক্ট থাকে, ওগুলো দিয়ে আমাদের উচিত যে ফেসটাকে ক্লিন করা, দেন হচ্ছে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করা। আপু অনেকের একটা কনসার্ন থাকে যে আমি বারবার মুখ ধুলে আমার মুখের এসেনশিয়াল অয়েলস চলে যাচ্ছে, এটার ক্ষেত্রে আসলে কি করা যায়? অতিরিক্ত মুখ ধোয়াটা বা ওয়াশ কোনো কিছু আসলে বেশি করার দরকার নেই আমাদের। দিনে 2 বার বা 3 বার ফেস ক্লিন করলেই এনাফ।
যেমন আমি যেটা সাজেস্ট করি যে এভরিডে সকালে মানে ঘুম থেকে আমরা কি রাতে 8 থেকে 9 ঘন্টা ঘুমাই, হ্যাঁ অনেক অয়েল ফেসে জমে থাকতে পারে। সকালে উঠে আমাদের উচিত ফেসটা ক্লিন করে ফেলা, দেন বাইরে সারাদিন কাজ করার পরে যখন আমরা সন্ধ্যায় ফিরছি ফেসে যদি মেকআপ প্রোডাক্টস থাকে সেটা সহ আর কি বাইরে ডার্ট ক্লিন করার জন্য আমাদের উচিত যে একবার ডাবল ক্লিনজিং করা, অ্যান্ড ডেফিনেটলি ঘুমাতে যাওয়ার আগে ফেসটাকে ক্লিন করে দেন ঘুমাতে যাওয়া। মেক্স সেন্স। সো একবার ফর এক্সাম্পল অনেকে আছে যে ধরেন নামাজ পড়তেছে, অজু করতেছে বারবার, মুখ তো ওইটাতে ধুচ্ছেই, সো তাদেরও কি একবার মানে একটা সাবান দিয়ে একবার ক্লিন করা উচিত ভালোভাবে? ফেস ওয়াশ বা ক্লিনজার দিনে 2 থেকে 3 বার ইউজ করলে এনাফ। 2 থেকে 3 বার? ইয়াপ, সকালে ঘুম থেকে উঠে একবার, বাইরে থেকে কাজ করে আসার পরে একবার, দেন হচ্ছে গিয়ে ঘুমাতে যাওয়ার আগে একবার। আর যদি কেউ বাসায় থাকছে, দুপুরের দিকে কেউ শাওয়ার করছে, তখন তো একবার ফেস ক্লিনস হচ্ছেই আর কি। এটা আসলে পার্সনের ইউজেস মানে ব্যবহারের উপরে বা তার কেমন প্রয়োজন ওইটার উপর ডিপেন্ড করে। মেক সেন্স। দেন অ্যাকনি হওয়ার আরেকটা ইম্পর্টেন্ট কারণ যেটা মানে রিসেন্টলি আইডেন্টিফাই করা যাচ্ছে যে অনেকের আমি যেটা ফুডের কথা বলছিলাম, ডায়েটারি হ্যাবিটটা আমাদেরকে ইমপ্রুভ করা উচিত। আমরা যখন প্রপারলি পানি খাচ্ছি না, এটার কারণে আমাদের প্রপার মেটাবলিজম হচ্ছে না, সেখান থেকে ইনডাইজেশন থেকে অ্যাকনি হওয়ার একটা চান্স থাকে। ওকে, সো ফুড হ্যাবিটস এর উপর ডিপেন্ড করে। ইয়াপ, প্লাস হচ্ছে আমরা অনেকের আছে ল্যাকটোজ ইনটলারেন্স হয় দুধ থেকে আর কি। সো যখন যার ল্যাকটোজ ইনটলারেন্স আছে, ইউজুয়ালি মিল্ক হচ্ছে আমাদের ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর যেটা, সেটার পরিমাণটাকে বাড়ায়। এন্ড যার জন্য ছোটবেলায় আমরা খাই। ছোটবেলায় আসলে আমাদের স্কিনের কনফিগারেশন আর বড় হতে হতে অনেক হরমোনাল চেঞ্জেস আসে আর কি। সো জিনিসটা আর কি একটু ভ্যারি করে আর কি। স্পেশালি টিনেজ বয়স থেকে আমাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে অ্যাকনি হওয়ার চান্সটা বাড়ে, এবং আস্তে আস্তে দেখা যায় যে টিনেজ বয়সটা পার হয়ে যাওয়ার পরে কিছুটা টেন্ডেন্সি কমে, কিন্তু তারপরে যদি বডিতে হরমোনের হ্রাস থাকে, যেমন স্পেশালি ফিমেলদের পিরিয়ডসের আগে সময়টাতে বা আমাদের এই এজে এসেও হরমোনাল কারণে অ্যাকনি হওয়ার চান্স থাকে আর কি। সো যাদের মিল্কে প্রবলেম হয় অ্যাকনিতে, তাদের ওইটা অ্যাভয়েড করা উচিত। প্লাস হচ্ছে সুগার, যেটা অনেকের আছে আমরা যে দুধ চা বা যে কোনো সুগারি প্রোডাক্ট ইনটেক করছি যেগুলোতে, সেখান থেকেও অ্যাকনি হওয়ার চান্স থাকে, কারণ এগুলো হচ্ছে আমাদের সেবাম গ্ল্যান্ড যেটা অয়েল প্রোডাকশন বাড়ায়। সো সেখান থেকে পোর্স ক্লগ হয়ে আমাদের অ্যাকনি হওয়ার চান্সটা বাড়ে। এগুলো ডিপেন্ড করে, রাইট? কিছু কিছু মানুষের থাকে যে তারা সব রকম ডুইং দ্য অল দ্য রং থিংস, স্কিনে কিছু হচ্ছে না। আবার কিছু মানুষ আছে যারা সবকিছু ঠিক করছে, একটা জিনিস ঠিক করতেছে না, ব্রণ হচ্ছে। আই থিঙ্ক এটা আপনি কি বলবেন মানুষের স্কিনের উপরেও ডিপেন্ড করে? কিছু কিছু মানুষের স্কিন একটু বেশি সেনসিটিভ হয় টু এই টাইপের জিনিস, কিছু কিছু মানুষের একটু বেশি ইয়ে হয়। হ্যাঁ, সেটা হতে পারে আর কি। আমাদের স্কিনের যে 3টা লেয়ার, এপিডার্মিস এন্ড ডার্মিস, ডার্মিস লেয়ারটা যদি জেনেটিক্যালি ঠিক হয় অনেকের, তাহলে আমাদের স্কিনের ব্যারিয়ারটা ভালো থাকে। ইন দ্যাট কেস আমরা অতিরিক্ত সান এক্সপোজার হোক বা যে কোনো কারণেই হোক, বাইরের ফ্যাক্টরগুলোর কারণে আমাদের ইরিটেশন কম হয়। সো স্কিনটা ভালো প্রোটেক্ট থাকলে হ্যাঁ অ্যাকনি হওয়ার চান্স অনেক কেসেই কম থাকে। বাট আমাদের সবারই উচিত যে একটা মিনিমাল হলেও একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করা। সেটা যদি যারা মেনটেন করে আর কি, তার যেমন প্রপার ক্লিনজিং, তারপর ময়শ্চারাইজিং অ্যান্ড সান ব্লক যেটা সানস্ক্রিন, এটা কিন্তু আমাদের স্কিন প্রোটেক্ট করার কেসে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো সানস্ক্রিন প্রপারলি ইউজ করলে সান এক্সপোজার থেকে যে স্কিনের ড্যামেজ, সেগুলো টেন্ডেন্সি কমে, সেগুলোও অনেক কেসে অ্যাকনি হওয়ার চান্সটা কমায়। আমি এটা রিসেন্টলি জানলাম যে নাকি আমরা ফোনের যে আলো থাকে সেটার জন্য সানস্ক্রিন সেটার ক্ষেত্রে হেল্প করে। সান থেকে আমাদের ইউভি রেজ আসছে, ইউভি এ, ইউভি বি, এগুলো হচ্ছে আমাদের স্কিনের ড্যামেজ মেইনলি করে আর কি। বাট ফোনের লাইট থেকে, বিকজ ধরেন আমি সারাদিন ফোনের সামনে লাইটের সামনে আছি, বা সারাদিন আমি আমার স্টুডিও লাইটের সামনে আছি, ওটা এফেক্ট করতেছে না কোনো? ডিরেক্ট এখান থেকে কোন রে আসে এটা তো বিয়ে করা মুশকিল। হ্যাঁ, যেমন আগে বলা হতো যে সানস্ক্রিনটা ইভেন চুলা কিচেনে যাওয়ার আগেও হচ্ছে ইউজ করে যাওয়া উচিত, কারণ ওই চুলার আগুনের রে থেকেও প্রবলেম হতে পারে স্কিনে। বাট এখন আবার এইটা ভ্যারি করে এই ডিসিশনটা, যেটা করা উচিত কি উচিত না। সো হ্যাঁ, কিছুটা প্রোটেক্ট করা উচিত, কারণ ফোনের লাইট থেকে বা স্টুডিও লাইট বললা, এগুলো আমাদেরকে স্ট্রেস দেয় কাইন্ড অফ, কিন্তু সো সেই রিলেটেড কারণেও হচ্ছে স্কিনের উপর একটা স্ট্রেস, অক্সিডেটিভ স্ট্রেস পড়তে পারে আর কি, ফ্রি রেডিক্যাল ড্যামেজ হতে পারে। সো আমাদের উচিত যতটুকু সম্ভব অ্যাভয়েড করা। সানস্ক্রিনে কি কোনো নেগেটিভ এফেক্টস আছে? নট লাইক দ্যাট। সানস্ক্রিন মানে অবভিয়াসলি আমাদের স্কিনের টাইপ অনুযায়ী ইউজ করা উচিত। আমাদের স্কিনের ইউজুয়ালি 3টা টাইপ থাকে, একটা হচ্ছে ড্রাই স্কিন, একটা হচ্ছে অয়েলি স্কিন, আর একটা হচ্ছে কম্বিনেশন স্কিন। সো যেগুলো অলরেডি অয়েলি স্কিন, আমরা যদি সেই টাইপ অনুযায়ী সানস্ক্রিন ইউজ না করি, দেখা যায় যে অয়েল এক্সেসিভ হয়ে যায়, এক্সেস হয়ে যায়, আবার উল্টা অ্যাকনি হতে পারে। সো সানস্ক্রিন তখনই ইউজেবল বা বেনিফিশিয়াল হবে যখন আমরা স্কিনের টাইপ অনুযায়ী ইউজ করবো। এবং এরকম অনেক সানস্ক্রিন আছে, অনেক ভালো ভালো প্রোডাক্ট মানে কোম্পানির সানস্ক্রিন আছে, যেগুলো তোমার অয়েলি স্কিনের জন্য, যাদের অ্যাকনি প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রে স্যুট করবে, স্কিনটাকে ভালো রাখবে, আবার অ্যাকনি হওয়ার চান্সটাকে বাড়াবে না। আই থিঙ্ক
অনেক জেনারেলি যেটা মেয়েদের ক্ষেত্রে হয়তো মেয়েরা আরো সচেতন, বাট জেনারেলি যেটা হয় যে আমরা যে সলিউশনস গুলো কাজ করতেছে শুনি সেইগুলাই আমরা অ্যাপ্লাই করতে চাই। আমরা নিজেদের আসলে আমাদের স্কিন কি বা আমার কি দরকার আমরা খুব একটা ভাবি না, রাইট? হ্যাঁ, এই জিনিসটা আগে আইডেন্টিফাই করা খুবই ইম্পর্টেন্ট যে আমার স্কিন আসলে কি এবং আমার স্কিনে কি ডেফিসিয়েন্সিজ আছে এবং আমার কি লাগবে, রাইট? এটা আই থিংক একটা ডক্টরই বলতে পারবে, রাইট? আপনাদের কি ডু ইউ হ্যাভ এনি প্রসেস যেটাতে আপনারা স্কিনের ইরেগুলারিটিস বা স্কিনের অয়েলি বা এগুলো মেজার করেন? এগুলো ইউজুয়ালি আমরা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিয়েই জিনিসটা আইডেন্টিফাই করার ট্রাই করি। যেমন যাদের ড্রাই স্কিন তাদের স্কিনে তারা বুঝতে পারে যে অনেক ড্রাইনেস ফিল হয়, ইরিটেশন হয় অনেক বেশি, তারা এটা ফিল করে, তারা এই ধরনের কমপ্লেনই করে থাকে। আর যাদের অয়েলি স্কিন তারা তো ফেসে হাত দিলেই বুঝতে পারে, বা বাইরে থেকে ঘুরে আসলো এত ডার্ক জমে গেল যে বুঝে যায় যে আমার ফেস অয়েলি, বা যাদের অ্যাকনি হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। সো ওই টাইপটা আমরা ডিসাইড করে দেন সেভাবে হচ্ছে গিয়ে তোমার ক্লিনজার হোক, ময়শ্চারাইজার হোক, সানস্ক্রিন হোক আমরা সাজেস্ট করে থাকি। আর স্কিনে স্পেসিফিক কনসার্ন যদি বলো, যে স্পেসিফিক কনসার্ন ইউজুয়ালি কী থাকে, কারো থাকে যে আমার স্কিনে আমি বেশি ব্রাইটনেস চাচ্ছি, বা কেউ চাচ্ছে যে তোমার অ্যাকনি মার্কটাকেই কমাতে আর কি, অ্যাকনি থেকে যে স্কার মার্ক বসতেছে সেটা। অনেকে চাচ্ছে যে এইজিং এর কারণে যে রিঙ্কেলস আসতেছে ফাইন লাইন, সেই জিনিসটাকে অ্যাড্রেস করে স্কিন কেয়ার করা। আর অনেকে চাচ্ছে যে আমার স্কিনে হাইড্রেশন দরকার, আমার ফেসটা অনেক ডাল লাগতেছে, আমি ওরকম গ্লো করতেছে না। সো এই জিনিসগুলো ডিসাইড করে আমরা সিরাম সাজেস্ট করে থাকি। যার সিরামগুলো অ্যাকচুয়ালি কি হয়? এগুলো কি অয়েল? নো, এগুলো কাইন্ড অফ লিকুইড সাবস্টেন্স। এগুলাতে অ্যাসিড খুবই মাইল্ড কনসেন্ট্রেশনে থাকে, কজ পেশেন্টরা বা আমরা নর্মাল মানুষ যারা বাসায় ইউজ করছি, সো ওরকম হাই কনসেন্ট্রেশনে কোনো কিছুই দেওয়া হয় না। সিরামে ইউজুয়ালি তোমার যেমন যাদের ব্রাইটনেসের প্রবলেম বা অ্যাকনি মার্ক রিমুভ করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে তোমার ভিটামিন সি আর গ্লাইকোলিক অ্যাসিড এই ধরনের সিরাম ইউজ করতে আমরা সাজেস্ট করি। আর যার ফাইন লাইন স্প্রিঙ্কলসের প্রবলেম সে রেটিনল অ্যান্ড এই টাইপের পেপটাইডস এগুলো সেরাম ইউজ করবে। অ্যান্ড যার হাইড্রেশনের প্রবলেম সে হাইলুরোনিক অ্যাসিড কন্টেনিং সেরাম ইউজ করবে। ছেলেদের স্কিন আর মেয়েদের স্কিনের মধ্যে কি একটা ডিফারেন্স আছে যখন আপনি ট্রিট করছেন তখন? হ্যাঁ, ছেলেদের স্কিনে ছেলেদের বডিতে ইউজুয়ালি হরমোনের ইমব্যালেন্সের প্রবণতাটা অনেক সময় বেশি দেখা যায়, এবং একটা টেন্ডেন্সি পিউবার্টিতে বেশি দেখা যায় আর কি। এরপরে হচ্ছে ইউজুয়ালি যদি আমি প্রফেশনাল ভ্যারিয়েশনের কথা বলি, যেমন মেল পার্সন যারা ট্রাফিক পুলিশ হয় তারা অনেক সান এক্সপোজারের থেকে কাজ করে, সেখান থেকে তাদের ফ্রিকলস বা মেলাজমার প্রবলেমটা আমি বেশি হতে দেখেছি। আবার মেলাজমা কিন্তু ইউজুয়ালি ফিমেল বেসড রোগী আর কি। আমাদের দেশের কন্টিনেন্টে বলা আছে যে অ্যাবাভ 40 এজ ফিমেলরা হচ্ছে মেলাজমা বেশি হবে তাদের। সো মেলাজমাটা কি? ওকে, মেলাজমা ইজ আ মেস্তা, যেটা হাইপার পিগমেন্টেশন, একটা কালো প্যাচ আমাদের চোখের নিচের এই এরিয়া বা কপাল দিয়ে এরকম জায়গাগুলোতে দেখা যায়। এটা তোমার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে ফিমেলদের বেশি হতে দেখা যায়। অনেকে প্রেগনেন্সির সময় ট্রিগার্ড আপ হয়, প্রেগনেন্সি পিরিয়ডের সময় হয় আর কি। অ্যান্ড সান এক্সপোজার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বুঝতে পারছি। বাট রেজিলিয়েন্ট কি ছেলেদের স্কিন বেশি হয় মেয়েদের থেকে? স্কিনটা ঠিক হতে দেখা যায় মেলদের ক্ষেত্রে ফিমেলদের থেকে। সো এই কারণে ফিমেলরা কনসিয়াসও বেশি আসলে স্কিন নিয়ে আর কি, তারা বেশি কনসার্ন আর কি, সচেতন। সো মেল পেশেন্টদের থেকে ফিমেল পেশেন্টদেরকে আমার বেশি ফেস করা হয় আর কি, তাদের অ্যাড্রেসটা মানে স্কিন কনসার্ন বেশি অ্যাড্রেস করা হয়। আমাদের একটা পারসেপশন আছে যে বিউটি ইন্ডাস্ট্রি একটা স্ক্যাম। আচ্ছা, এটার কত পার্সেন্ট অ্যাকচুয়ালি স্ক্যাম? অনেক জায়গায় আসলে কিছু ম্যাল প্র্যাকটিস আছে, যেমন প্রপার এস্থেটিক ক্লিনিক না, নর্মাল স্যালন আর কি, এবং তারা ডক্টরও না, জাস্ট বাইরে থেকে জাস্ট থাইল্যান্ড বা মালয়েশিয়া থেকে কিছু কোর্স করে আসলো, অথবা অনেকে সেটাও থাকে না, তারা বোটক্স ফিলারের মতো ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের উপরে অ্যাপ্লাই করে ফেলতেছে। তো যখন সোশ্যাল মিডিয়াতে এগুলো প্রমোট হয়, যারা নর্মাল লেইম্যান তারা তো এই জিনিসগুলো ডিফারেন্সিয়েট করা তাদের পক্ষে আসলে পসিবল না। সো এরকম জায়গায় যখন পৌঁছে যায় তখন অ্যাকচুয়ালি অনেক কি বলবো ম্যাল প্র্যাকটিস হওয়ার চান্স থাকে। সো সেগুলো আমি বলবো এবং তারা তো খালি একটা সার্ভিস দিচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড না জেনে। যেমন আমরা যারা ডক্টররা এটা নিয়ে প্র্যাকটিস করতেছি, আমরা প্রপার অ্যানাটমি জানি, আমরা জানি কোথায় ব্লাড ভেসেল আছে, কোথায় মাসেল আছে, কোথায় ইনজেক্ট করা যাবে, কোথায় যাবে না। যেমন ফিলার কিন্তু মানে বাই এনি চান্স কোনো যদি ব্লাড ভেসেল ক্লগ করে দিয়ে ফেলা হয়, দেন ওখানে কিন্তু নেক্রোসিস টিস্যুটা মারা যাবে। সো এই জিনিসগুলো জেনে প্র্যাকটিসটা করা উচিত। আমাদের দেশে অনেক জায়গায় আছে, আমি নিজেই দেখেছি যে মানে এরকম ম্যাল প্র্যাকটিস করা হচ্ছে আর কি। সো ওই জিনিসগুলোকে আমি লিগাল না, অ্যাকচুয়ালি ইলিগাল, বাট এগুলো আসলে অ্যাড্রেস করে মানে এগুলোর অ্যাকশন নেওয়ার অনেক টাফ। অ্যাকশন নেওয়াটার মতো লোক আসলে এরকম নাই আমি বলবো। আপু, আমাদের লাস্ট 10 ইয়ার্সে আই ফিল আমরা বাইরের থেকে আমাদের অনেকগুলো আমাদের বিউটি অনেক ইনফ্লুয়েন্স হয়েছে।
হুম হুম সো ওইটার জন্য ওইটা আসলে বেস্ট আপনি বলতে পারবেন যে কোন কোন দিকে আপনি ডিউ থিঙ্ক যে আমরা বেশি ইনফ্লুয়েন্স হয়েছি বা আমরা বিউটি স্ট্যান্ডার্ডস এখন আমাদের চেঞ্জ হয়েছে কিভাবে? আচ্ছা, সো আমাদের সাবকন্টিনেন্টে ইউজুয়ালি মানুষ আগে ব্রাইট স্কিনটাকে বেশি প্রেফারেন্স দিত আর কি, হ্যাঁ, যে যত ফেয়ার হবে তত তত ফর্সা দেখতে তত সুন্দর সুন্দর। হবে। ইয়া, সো সোশ্যাল মিডিয়া বলো বা মিডিয়া থ্রুতে বলো বা যেভাবে বাইরে থেকে আমরা যখন ইনফরমেশনগুলো আসতেছে আর কি, এখন ধীরে ধীরে আমাদের দেশের মেয়েদের মধ্যে আমি দেখতেছি যে তারা হেলদি স্কিন বা স্কিন গ্লো করা এই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, হুম। যে ন্যাচারালি কিভাবে স্কিনটাকে ভালো করা যায়। স্কিনের কনসার্ন নিয়ে তারা অ্যাড্রেস করছে যে আমার স্কিনে এই প্রবলেম আছে, এইগুলো ঠিক করতে হবে। ন্যাচারালি আমি যেমন সেটাই বিউটিফুল আর কি, জাস্ট নিজেকে আর একটু এনহ্যান্স করা। নট লাইক আমার ডার্ক স্কিন আছে আমাকে ফেয়ার হয়ে যেতে হবে তাহলে সুন্দর হতে হবে। এখন আর এই পারসেপশনটা কিন্তু খুব কম আমাদের মধ্যে। যে ডাস্কি সে ডাস্কি হিসেবে নিজের বিউটিটা ইয়ে ইয়া করবে, রাইট? ইয়া ইয়া ওকে, সো এখানে একটা কোশ্চেন আমার ছিল এন্ড আই হ্যাভ পন্ডার্ড অন দিস, যে বিকজ অফ দিস, হুম হুম মানে আপনি তো বলছেন যে সবাই যে নিজেদের বিউটিটাকে প্রমোট করতে, বাট ইউজুয়ালি দ্য মেকআপ প্র্যাকটিসেস হুম অ্যান্ড আই থিঙ্ক দ্য যে টাইপের ফেস আজকাল সবাই আকাঙ্ক্ষা করে, হুম হুম সোশ্যাল মিডিয়াতে একটা কমন জিনিস দেখা যায় যে সোর্ট অফ সবার চেহারা একই রকম হয়ে যায়। আচ্ছা মানে মেয়েদের চেহারা হুম মানে সোর্ট অফ একই রকম সুন্দর, হুম হুম বাট সবাই একই রকম সুন্দর, এই মানে দেখতে খুব টেন্ডেন্সি সিমিলার, কাজিনস, এভরিওয়ান ইজ এভরিওয়ানস কাজিনস, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এই টেন্ডেন্সিটা আমি বলবো যে কিছুদিন আগেও বেশি ছিল, এখন কিন্তু আবার অনেক কম। ইউজুয়ালি এখন যে পেশেন্টগুলোকে ট্রিট করতেছি বা যাদেরকে ফেস করতেছি, তারা হ্যাঁ যদি বোটক্স করতেও আসে বা ফিলার করতেও আসে, চায় যে স্কিনের ফিচারটা এনহ্যান্স হোক, চাচ্ছে যে তার চিনটা আর একটু শার্প হোক, জ লাইনটা একটু শার্প হোক, বা চিকটা আর একটু প্রমিনেন্ট হোক, বা চোখের নিচের গর্তটা আর একটু ঠিকঠাক হোক। বাট আগে সে বলে নেয় যে আমাকে কিন্তু যেন আনন্যাচারাল না লাগে, আমার লিপসটা ছোট আসছে, আমার মনে হয় একটু আপার লিপটা বড় হলে একটু সুন্দর লাগবে, একটু প্লাম্পি হলে ভালো লাগবে, বাট আমাকে যেন ন্যাচারাল লাগে, আমাকে আবার আর্টিফিশিয়াল যেন না লাগে। সো আমি বলবো যে জিনিসগুলো আস্তে আস্তে একটু চেঞ্জ হচ্ছে আর কি। বাট মাই কোয়েশ্চেন ইজ, ওরা যে যে যে, ধরেন ফর এক্সাম্পল একটু চিনটা একটু লম্বা চাচ্ছে বা একটু গালটা একটু ন্যারো চাচ্ছে, এটা চাচ্ছে কারণ যে এটা বিউটি স্ট্যান্ডার্ড, এটাতে সুন্দর লাগে। আগে আজ থেকে 10 বছর আগে এরকম পারফেক্টের অনেকে ছিল না, যারা ছিল তারা সুন্দর দেখতে, মানুষ জানতোই না যে হ্যাঁ, এটা করা বাট যায়। আমি বলতেছি এই যে আমাদের এখন একটা ফেজ যাচ্ছে যে সবাই সোর্ট অফ এরকম দেখতে হইতে চাচ্ছে, তখন অনেকেই এরকম দেখতে হয়ে যেতে চাবে, তখন কি ওটার বিউটি স্ট্যান্ডার্ড থাকবে? এই জন্যই আমরা এগুলা পারফর্ম করলেও আর কি, বোটক্স ফিলার যখন পারফর্ম করা হয় একটা মিনিমাল লেভেলে করা হয়, যে তার চেহারাটা তার মতোই থাকুক, জাস্ট তার ফিচারটা একটু এনহ্যান্স হোক, যাতে তার নিজের কাছে দেখতে ভালো লাগে। 19-20 এর ভিতর দিয়ে মানে সেলফ আপনারা কনফিডেন্স বুস্ট আপ হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য। সে যখন এভরিডে আয়নায় উঠে দেখছে যে তাকে দেখতে ভালো লাগছে না, তার মনে হচ্ছে যার চেহারা এই জায়গাটা প্রবলেম, এটা কিন্তু তাকে মেন্টালি ইফেক্ট করে। সে যদি ভাবে আমি ভালো না দেখতে, তাহলে তো অবভিয়াসলি এখানে যেহেতু একটা সুযোগ আছে এবং এগুলা খুবই মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর, এবং এগুলা একদম সারা জীবনের জন্য পার্মানেন্ট এমন কিছু না, একটা ফিলার 1 থেকে 1.5 বছর থাকে। সো সে এতটুকু টাইম যদি তার চলে যায় ন্যাচারালি, ন্যাচারালি বডির মধ্যে রিজলভ হয়ে এটা এক্সক্রিট হয়ে যায়, এর কি কোনো ক্ষতি হয় না? কোনো ক্ষতি হয় না। নরমাল ফিলার যে ইনগ্রেডিয়েন্ট সেটা থেকে কোনো ক্ষতি হওয়ারই কোনো চান্স চামড়া নেই। ঝুলে যাওয়ার কোনো, মানে আগে নরমালি যতটুকু ঝুলা ছিল তার থেকে বেশি ঝুলবে না, দ্যাটস জাস্ট আগের মতো হয়ে যায় ধীরে ধীরে। ইভেন বোটক্স যেটা বলা হয় আর কি, বোটক্সের কাজটা কি, নর্মালি আমরা অতিরিক্ত ফেশিয়াল এক্সপ্রেশন যখন দিই, দিতে দিতে আমাদের স্কিনে কিছু ডাইনামিক রিঙ্কলস পড়ে যায়। সো বোটক্স জাস্ট মাসেলটাকে রিল্যাক্স করে ফেলে। তো চাইলেও হচ্ছে আমি কপাল কুচকাইতে পারবো না, তখন চাইলেও আমি জোরে হেসে চোখের চারপাশে কুচকাইতে পারবো না। সো এই জায়গাগুলোতে রিঙ্কলস পড়বে না, দাগ আসবে না, ফেসটাকে বেশি এইজ লাগবে না, এবং সেই বোটক্সের ইফেক্ট থাকে তোমার 6 থেকে 8 মাসের মতো। সো এতটুকু টাইম যদি তার ফেসটা টান টান স্মুথ লাগে, সে নিজে বেটার ফিল করে। সো আই থিংক আমরা যে নেগেটিভ অ্যাসপেক্টগুলো দেখি ওগুলো হলো বেশি বোটক্স করে যেটাতে এক্সপ্রেশনই দিতে পারতেছে না, যারা ম্যাল প্র্যাকটিস করে, যারা প্রপারলি জানে না কেমনে প্র্যাকটিসটা করতে হবে, বেশি পুশ করে ফেলছে। সো আই থিংক আপনাদের অ্যাস্থেটিক ইন্ডাস্ট্রিও লাস্ট 5-10 বছর অনেক ইমপ্রুভ করছে। ইনিশিয়ালি যখন ধরেন 12 সালের দিকে যখন যে সার্জারিজ গুলো হইতো ওগুলাতে তো বোঝা যেত, এখন তো ধরাও যায় না যে কে করছে কি না করছে, এটা আইডেন্টিফাইও করা যায় না যে কে অ্যাকচুয়ালি কোন প্রসিজার করছে। ফেস পুরো চেঞ্জ হয়ে যায়, অন্য জিনিস হয়ে যায়, সেগুলো প্লাস্টিক সার্জারিতে প্র্যাকটিস হতো। আমাদের অ্যাস্থেটিক মেডিসিনে সবকিছু হচ্ছে মিনিমালি ইনভেসিভ আর একদমই নন ইনভেসিভ প্রসিডিউর আর কি, শুধুমাত্র কিছুটা এনহ্যান্সমেন্ট করা, রিজুভিনেট করা, এই টাইপের প্র্যাকটিসগুলো করা হয়। আমরা কোরিয়ায় বা অন্য দেশগুলোতে দেখে থাকি যে অনেক দেরি পর্যন্ত ওদের স্কিন ভালো থাকে। আই থিংক এটার জন্য অনেক ফ্যাক্টরস আছে, বাট আমরা বাংলাদেশে থেকে কিভাবে একটা মানুষ তার স্কিনকে বেটার রাখতে পারে, আমি বলতেছি ফুড হ্যাবিটস এর কথা। ওকে,
সো কোরিয়ানদের স্কিন বেটার থাকার পিছে কয়েকটা ফ্যাক্টর থাকে, যেমন জেনেটিক্যালি ওদের স্কিনটা একটু ভালো, Yeah, ওদের yeah. স্কিনের ডার্মিস লেয়ারটা একটু থিক থাকে, যেটা স্কিনটাকে বিভিন্নভাবে প্রোটেক্ট করে। Okay. দেন ওদের ফুড হ্যাবিটটা খুবই ভালো, যেমন ওরা তোমার অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, এই টাইপের ফুড, প্রোবায়োটিক ফুড এগুলো বেশি খেয়ে থাকে আর কি, যেগুলো ওদের গাটটাকে ক্লিয়ার রাখে, সো ওদের স্কিনে ওইটার ছাপ পড়ে, স্কিন ভালো থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, ওরা অনেক ইয়াং এজ থেকে হচ্ছে স্কিন নিয়ে অনেক কেয়ারফুল। ওরা Okay. অনেক ইয়াং এজ থেকে স্কিন নিয়ে অনেক কেয়ারফুল, ওরা স্কিন কেয়ারটা একদম খুবই রেগুলার বেসিসে করে থাকে একদম বাচ্চাকাল So থেকে। moisturizer, cleaning Yep, এগুলা yep. ওরা খুবই ওরা maintain করে। ইভেন 10 স্টেপ স্কিন কেয়ার ফলো করে থাকে আর কি, যেটাকে আমরা আমাদের কন্টিনেন্টে আর কি মিনিমাইজ করে অ্যাটলিস্ট 4 স্টেপে নিয়ে আসতে পারি আর কি, যেটা আমাদের মেল হোক ফিমেল হোক রেগুলার বেসিসে স্কিন কেয়ারটা করা উচিত Okay. স্কিন ভালো রাখার জন্য। মানে আগে আমাদের একটা টেন্ডেন্সি দেখা যেত যে আমরা স্কিন মানে ইম্পিউরিটিসগুলো ঢেকে রাখার জন্য মেকআপের উপরে বেশি ডিপেন্ডেন্ট ছিলাম, মেকআপ করে মানে মেয়েরা ফেসটা ঢেকে রাখার ট্রাই করতো আর কি। সো বাট এখন সবাই অনেক কনসার্ন, সবাই কিন্তু স্কিন কেয়ারের উপরে বেশি ফোকাস করছে। সো মিনিমাম একটা 4 স্টেপ স্কিন কেয়ার যদি আমরা সবাই ফলো করে থাকি, সো স্কিনটা অনেকটা বেটার করা আমাদের জন্য ইজি হবে। তাছাড়া খাওয়া, ইটিং প্র্যাকটিস কি করা উচিত? ইটিং প্র্যাকটিসের মধ্যে আমাদেরকে একদম প্লেন্টি অফ ওয়াটার, Water is the প্লেন্টি first. অ্যামাউন্ট অফ ওয়াটার ড্রিঙ্ক করা উচিত। রাতে প্রপার স্লিপ, একটা 8 to 9 আওয়ার্স একটা স্লিপ, এবং সেটা 12টার আগে ঘুমাতে যাওয়া উচিত। দেন আমাদেরকে ফুডের কথা যেটা বললাম আর কি, ফুড হচ্ছে আমাদের গ্রিন ভেজিটেবলস, যেগুলা ভিটামিন বায়োটিন থাকছে বেশি, আয়রন থাকছে, এই টাইপের ফুডস। তারপরে ফ্রুটসের মধ্যে তোমার ভিটামিন সি কন্টেনিং ফ্রুটস বেশি খাওয়া, অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ই কন্টেইন করে এই টাইপের ফুড বেশি খাওয়া। দেন তোমার সুগার, তারপরে ল্যাকটোজ কন্টেনিং ফুড যেমন মিল্ক, তারপরে তোমার অয়েলি গ্রিজি ফুড কম খাওয়া, ফাস্ট ফুড কার্ব কম খাওয়া, এগুলো যদি মেনটেন করা যায় দেন ফাস্ট ফুড খেলেও হচ্ছে। কজ আমাদের ফাস্ট ফুড অনেক ভাজা পোড়া থাকে, অয়েল থাকে, প্লাস ওগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স তোমার কার্বটা অনেক বেশি থাকে। কার্বস গুলা কি এগুলাকে মুভ করতেছে বেশি। কার্ব তোমার কনভার্ট হয় সুগারে, যেটা আমাদের একনে। স্যাডনেস সুগার। আরো কিছু কিছু ব্যাড এফেক্টস আছে, জিনিস আছে যেগুলোতে স্কিনের ব্যাড এফেক্টস বলা হয় বলে আমি শুনছি, যেরকম স্মোকিং, তারপরে অ্যালকোহল, এগুলা কি করে? এগুলো তোমার স্কিনের অক্সিডেটিভ স্ট্রেসটাকে বাড়ায়। মানে স্কিনের গায়ে ধোয়া লাগলে নাকি আমি গায়ে ধোয়া লাগার যে স্মোক করাতে হচ্ছে, তোমার ভেতর থেকে তোমার অক্সিডেটিভ স্ট্রেসটা যখন বাড়াচ্ছে, তোমার স্কিনে ফ্রি রেডিক্যাল ড্যামেজ বেশি হয়। ফ্রি রেডিক্যাল ড্যামেজটা তোমার স্কিনে কোলাজেন, ইলাস্টিন এগুলোকে তোমার ভেঙে দেয় আর কি, যেগুলো আমাদের স্কিনে নর্মাল ইলাস্টিসিটি বলো বা স্কিন টান টান থাকা এগুলো মেনটেন করে আর কি। সো এই জিনিসগুলো যখন ব্রেকডাউন হয়ে যায়, স্কিন অতিরিক্ত এজ লাগে, ফাইন লাইন্স, রিঙ্কলস এগুলো বেশি দেখা যায়। আই থিঙ্ক একটা বড় ফ্যাক্টর ঢাকা শহরে আছে, ঢাকা শহরের পলিউশন অনেক, যার জন্য আমাদের মানে খুবই মানে স্কিন ময়লা হয়ে যায় খুবই তাড়াতাড়ি, এবং রাস্তায় বেরোলে তো 100%। সো যার জন্য আমাদের স্কিনের ভিতরে যত অনেক রকম ইস্যুস হয়। আবার সো আই থিঙ্ক আপনি যেটা একটু আগে বললেন যে মুখ ধোয়াটা, প্রপার ক্লিনজিংটা ইম্পর্টেন্ট ফার্স্ট থিং ওটা। বিকজ আমাদের দেশে হিউমিডিটি বলো তুমি, ডাস্ট অ্যাট্রাক্ট করা বেশি, মানে তেল জমে থাকা, এগুলা জন্য আর কি প্রপার ক্লিনজিংটা ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় যেটা আমাদের স্কিনে ব্যাড ইম্প্যাক্ট ফেলে, সেটা হচ্ছে স্ট্রেস। আমরা যখন রাতে প্রপার টাইমে ঘুমাচ্ছি না, দেরিতে ঘুমাচ্ছি, এটা আমাদের একটা স্ট্রেস ক্রিয়েট করে। আবার আমাদের ডে টু ডে লাইফ, বিশেষ করে টিনেজারদের স্কুলের পরীক্ষা বলো, প্রেশার বলো, সোশিয়াল প্রেশার যেটাই হোক না কেন, সব মিলিয়ে যে অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো হচ্ছে আমাদের স্কিনে মানে আমি টেনশন করলে লিটারালি ব্রণ আসতে পারে। কজ তোমার বডির কর্টিসল লেভেলটাকে বাড়াচ্ছে, ইনডিউস করে, যেটা তোমার অ্যান্ড্রোজেন লেভেলটা বাড়ায়, মানে উইচ দেন লিডস টু ইনক্রিজ মোর সেবাম অ্যান্ড অয়েল প্রোডাকশন ইন দ্য স্কিন, উইচ লিডস টু ক্রিয়েট অ্যাকনে। আমি এটা শুনছি যে মেয়েদের মেকআপ করার জন্য স্কিন ইস্যুস হয়, এটা কি মেকআপ করার জন্য নাকি মেকআপ রিমুভালটা ঠিক মতন করছে না? ইউ হ্যাভ গট ইট রাইট। এটা আসলে মেকআপ যদি প্রপার ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড মেনটেন করে করা যায়, তাহলে ডিরেক্ট মেকআপে কোনো স্কিনে আসলে তেমন ইস্যুস হয় না। ইস্যুস হয় যখন মেকআপটা আমরা প্রপারলি রিমুভ করতে পারছি না, ক্লিন করছি না আর কি। সো মেকআপ ক্লিন করার উপায়টা কি? এটা ক্লিন করার উপায় হচ্ছে ডেফিনেটলি ডাবল ক্লিনজিং করা, দেন ফেস ওয়াশটা ইউজ করে ক্লিন করতে হবে। প্লাস এভরি উইকলি আমাদের মেকআপ যে ব্রাশগুলো থাকে, উইকলি একবার করে সেগুলোকে ক্লিন করা উচিত, না হলে ওগুলোর থেকে অনেক ব্যাকটেরিয়া স্কিনে এসে অ্যাকনে ক্রিয়েট করে। সো তোমাকে মিনিমাম 4টা জিনিস মেনটেন করতে হবে। এক হচ্ছে প্রপার ক্লিনজিং, দেন সেকেন্ড হচ্ছে সিরাম ইফ ইউ হ্যাভ এনি স্পেসিফিক স্কিন কনসার্ন, যেমন অ্যাকনি মার্ক যদি থাকে, অর তুমি চাও স্কিন একটু হাইড্রেটেড থাকুক, অর তোমার স্কিনে একটু এজিং বেশি লাগতেছে, ফাইন লাইন্স, রিঙ্কেলস, তুমি চাও এগুলো ঠিক করতে, দেন সিরাম।
অ্যান্ড থার্ড হচ্ছে ময়শ্চারাইজার। এটা ডেফিনেটলি তোমার স্কিন টাইপ অনুযায়ী হতে হবে। ড্রাই স্কিন হলে সেটার জন্য যে ময়শ্চারাইজার সেটা, অ্যান্ড অয়েলি স্কিন হলে সেই টাইপ অনুযায়ী। অ্যান্ড দেন নাম্বার 4 যেটা লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিনটা ডেফিনেটলি ইউজ করতে হবে দিনের বেলায়, তুমি বাসার ভিতরে থাকো অথবা বাইরে। SPF ইউজুয়ালি 30+ হলেই আমাদের দেশের জন্য এনাফ, বাট সেফ থাকার জন্য আমরা 50+ ইউজ করতে বলি। ফার্স্টে বললেন ফার্স্টে বলছেন ক্লেনজার, এটা কোন ধরনের ক্লেনজার? ক্লিনজার হচ্ছে তোমার আমরা ফেস ওয়াশ বলি যেটাকে, সেটাকে ক্লিনজার বলে। নর্মাল ফেস ওয়াশ, বাট এটাও তোমার টাইপ অনুযায়ী ইউজ করা ভালো। যার তোমার কিছু থাকে জেল টাইপ অফ ফেস ওয়াশ, আবার কিছু থাকে একটু অন্য টাইপের ফেস ওয়াশ, এর ভিতরে একটুখানি ছোট ছোট গ্রেইনস থাকে। ওকে, এরকম কিছু থাকে। ওই গ্রেইনসটা হচ্ছে তোমার স্ক্রাবিং করে আর কি। ওটা হচ্ছে স্ক্রাবিং ক্লিনজার। ওকে, ওইটা তোমার স্কিনে ডেড সেল রিমুভ করতে হেল্প করে, বাট ওইটা উইকলি তোমার 2 দিনের বেশি কখনো ইউজ করা উচিত না, তাহলে স্কিনটা বেশি ইরিটেট হবে। তো তাছাড়া তাহলে মেইনলি একটা নরমাল ক্লেনজার, জেল বেসড সামথিং ক্লেনজার, ভালো প্রোডাক্ট দেখে, যেমন ভালো কোম্পানি দেখে, যেমন সিরাভে আই লাইক সিরাভে, সেটার ক্লিনজার তোমার ওদের বটলের উপর স্পেসিফিক্যালি লেখা থাকে যে ড্রাই স্কিনের জন্য এই ক্লিনজার নাকি এটা কম্বিনেশন স্কিনের জন্য, তো সেভাবে চুজ করতে হবে। সিরাভি ছাড়া তোমার অ্যাভিন একটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, বাইরে থেকে আসা এবং আমাদের দেশে ইজিলি অ্যাভেলেবল। সেরাভের তো অনেক ক্রিম এন্ড আদার থিংস সবই আছে। সেরাভের ময়শ্চারাইজার ভালো, সানস্ক্রিনও ইভেন ভালো। এন্ড সানস্ক্রিন শুধু ফেসে না, আমাদের কিন্তু বডির যে এরিয়াগুলো এক্সপোজ থাকে, আমাদের কিন্তু হাত অনেক ট্যান হয় বাইরের সূর্যের তাপের কারণে আর কি। আমাদের অনেকের থাকে স্কার্স থাকে, এইটার ক্ষেত্রে কি কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, অ্যাকনি স্কার পেশেন্টই আমি সবচেয়ে বেশি ডিল করি আসতে দেখা যায় আর কি, যে স্পেশালি মাইক্রো স্কার্স যেগুলো হয়। স্কার তোমার PIH যেটা বলে যে একনি চলে যাওয়ার পর একটা মার্ক রেখে গেছে, সেটা তোমার পার্পল বা ব্রাউন কালারের একটা স্পট পড়ে গেছে, যেটা অনেক সময় লাগে যেতে। এটা নর্মাল স্কিন কেয়ারে উচিত ডেফিনেটলি বাসায় করা, বাট একটা অনেক সময় লাগে সেটা, যেটা দেখা যায় যতদিন নতুন একনি এসে গেছে, নতুন দাগ ফেলে গেছে এরকম। তারপরে হচ্ছে আরেকটু ডিপ যেটা বক্স স্কারের মতো থাকে আর কি, আইস পিক স্কার, মানে স্কিনটা গর্ত হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা কিভাবে পসিবল? অনেকের অনেক থেকে গর্ত হয়ে গেছে। সো এইটার জন্য তোমার 3টা ট্রিটমেন্ট অপশন আছে। একটা হচ্ছে তোমার মাইক্রো নিডলিং, আরেকটা হচ্ছে তোমার লেজার রিসার্ফেসিং, মানে লেজার করে রিমুভ করা যায়, আরেকটা মোর অ্যাডভান্স হচ্ছে মাইক্রো নিডলিং উইথ রেডিও ফ্রিকোয়েন্সি, অ্যান্ড অ্যানাদার ইজ সাবসিশন। ওকে, সো 4টা ট্রিটমেন্টের কথা আমি বললাম। আমার প্রশ্ন হলো, আমার এখান থেকে তো একটা সর্ট অফ একটা ব্ল্যাঙ্ক হয়ে থাকতেছে, যখন মানে একটা গর্ত মতন হয়ে যাচ্ছে, এই গর্তটা কিভাবে ফিল আপ হচ্ছে? ওকে, এটা হচ্ছে তোমার গর্তটা হয় যখন স্কিনের ভিতরে একটা ফাইব্রাস ব্যান্ড ক্রিয়েট হয়ে যায়, যখন একনির কারণে তোমার স্কিনটা ওখানে একনি উঠে যাচ্ছে, ও চলে যাচ্ছে, এমনভাবে স্কিনটা ড্যামেজ করে রেখে যাচ্ছে, ভেতর থেকে একটা ফাইব্রাস ক্রিয়েট হয়ে ভেতর থেকে টেনে ধরে। দ্যাটস হোয়াই তোমার ওই একনিটা, ওই গর্তটা ক্রিয়েট হয়। আচ্ছা, সো যখন ফাইব্রাসটা ওইটা ওই লাইনটা সেভার হয়ে গেলে ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সো ওইটাকে করারই আমরা ট্রাই করি আর কি। আমরা যখন মাইক্রোনিডলিং ট্রিটমেন্ট করি উইথ PRP, এটা খুবই কম মানে ভালো ট্রিটমেন্টগুলোর মধ্যে একটা। সো এটা হচ্ছে তোমার নিডলিংটা তোমার স্কিনে একটা টাইনে আমরা ইনজুরি ক্রিয়েট করি। সো ইনজুরি ক্রিয়েট করার ফলে স্কিনের ভেতর থেকে তোমার যত গ্রোথ ফ্যাক্টর আছে অন্যান্য জায়গা থেকে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে বেশি করে এই জায়গাটায় আসে, অ্যান্ড এসে ওরা বেশি বেশি কোলাজেন ক্রিয়েট করে। কোলাজেন ক্রিয়েট করার কারণে, ইলাস্টিন ফাইবার ক্রিয়েট করার কারণে স্কিনের গর্তটা আস্তে আস্তে স্কিনটা রেজুভিনেট হয়ে গর্তটা ফিল আপ হয়ে যায়। অ্যান্ড PRP ইঞ্জেকশনের মাধ্যমে আমরা যখন দিই, আই ডোন্ট নো তুমি PRP সম্পর্কে জানো কিনা, সো আমি ওটা একটু অ্যাড করতে চাচ্ছি। সো PRP হচ্ছে আমাদের অ্যাসিডিক ট্রিটমেন্টের প্র্যাকটিসগুলোর মধ্যে অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট। এটা আমরা পেশেন্টের ব্লাড ভেইন থেকে ব্লাড কালেক্ট করে সেটা সেন্ট্রিফিউজ করে সেটা গ্রোথ ফ্যাক্টরটা আমরা নিয়ে ওটা চুলের ভিতরেও দেওয়া হয়। হ্যাঁ, ওটা হেয়ার গ্রোথের জন্য দেওয়া হয়, অ্যান্ড স্কিনের অ্যাকনি স্কার বলো বা আর আদার যে প্রবলেমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি। ব্লাড থেকে আপনারা সেন্ট্রিফিউজের মধ্যে ঢুকে প্লাজমার ওই ইয়েটা আলাদা করে, সাদা পার্টটা আলাদা করে ওইটা আপনারা ইয়ে করে দেন। সো ওইটা তোমার কাজ করে। প্লাস আমি একটা সাবসিশনের কথা যেটা বললাম, ওটা একটু কাইন্ড অফ ইনভেসিভ আর কি। ওটা ডিরেক্ট আমরা একটা নিডল ফেসে ঢুকিয়ে ওটার ভিতরে ফাইব্রাস ব্যান্ডটাকে কেটে দিই আর কি। ওই এগুলো কেটে দেন যাতে স্কিনটা আবার উঠে আসে। ওইটা একটা ট্রিটমেন্ট। আর আরেকটা হচ্ছে লেজার রিসার্ফেসিং। ওইটা তোমার স্কিনের লেজারের মাধ্যমে স্কিনের যে আপার লেয়ারটা, যেগুলো এরকম এত গর্ত উঁচু নিচু হয়ে গেছে, ইম্পিউরিটিস, ওইটাকে আমরা শেড আউট করে ফেলে দেওয়া ট্রাই করি। একটু ডাউন টাইম থাকে 4 থেকে 5 দিন, বাট ওইটা খুব ভালো কাজ করে আর কি। 4টা সেশন বা 6টা সেশন নিলে স্কিনটা অনেক স্মুথ হয়ে যায়, অ্যান্ড এই বক্স স্কার বা এগুলো কিছু থাকে না। আমি একটা ইনস্টাগ্রামে একটা জিনিস দেখি আজকাল, যে মুখের পর এক ধরনের একটা ফেস মাস্ক মতন বসায়, মেকানিক্যাল, ওটার ভিতর থেকে এক ধরনের পার্পল কালার লাইট মতন লাগে মুখে। এটা কি গিমিক নাকি এটা কাজের কিছু?
টু দ্য এক্সটেন্ট এটা কাজ করে, অনেক ভালো কাজ করে। এলইডি লাইট ট্রিটমেন্টের একটা পার্ট আমাদের। আমরা যখন মাইক্রো নিডলিং করতেছি বা অন্য ট্রিটমেন্ট করতেছি, তারপরে আমরা এলইডি লাইটটা প্রোভাইড করে থাকি। অ্যান্ড যারা বাসায় অনেকে চাইলে এরকম যদি আলাদা ফেস মাস্ক কিনে থাকে, ওইটা আমি বলবো যে ইউজ করার জন্য। এলইডি লাইটটা তোমার বিভিন্ন কালার, মাস্ক দিয়ে তারপর উপরে লাইট দেয়। ইয়া, সো ওই লাইটটা যে তোমার আসছে, লাইটের মধ্যে তোমার রেড লাইটস থাকে, ব্লু লাইটস থাকে। রেড লাইটসটা তোমার স্কিন রিপেয়ারের জন্য, তোমার স্কিনের ইনফ্ল্যামেশন কমায়। আর ব্লু লাইটসটা তোমার স্কিনের ব্যাকটেরিয়া কিল করে, সো সেটা তোমার একনি প্রবণতা কমাতে হেল্প করে। আপনি একটু কথা বলছিলেন লেজার হেয়ার রিমুভালের কথা। এইটা হাউ ডাজ ইট ওয়ার্ক? মানে ইউ হ্যাভ আ মেশিন? বিকজ আই হ্যাভ সিন, আমি আমার মেয়ে বান্ধবীদের দুইটা প্রোডাক্ট ইউজ করতে দেখছি। একটা হলো সামথিং কল্ড এপিলেটার, যেটা দিয়ে আই থিঙ্ক খুবই ইনভেসিভ ভাবে এন্ড খুবই ভয় লাগে, মানে টেনে 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 সব উঠাই ফেলে। বেসিক্যালি একটা মেশিন মতন, এন্ড পেইনফুল, রাইট? খুব পেইনফুল, বিকজ ও আমার হাতে এরকম ধরছিল আর আমি খুব ব্যথা পাইছিলাম। আর একটা যেটা করে যে ওটা বেসিক্যালি এক ধরনের লেজার মতন, মানে স্কিনের সাথে টিপে ধরে ওটা ক্লিক করেন, স্কিন বেসিক্যালি বার্ন হয়ে, মাথাগুলো বার্ন হয়ে যায়। এটা ইয়েও দেখছি। আই ডোন্ট নো ইফ ইটস মেডিকেলি একটা সাধারণ মানুষের নিজের করে ইউজ করা উচিত কিনা, ডাক্তার বলবে, বাট আই হ্যাভ সিন দিস। সো আপনারা কি ইউজ করেন? ওকে, সো আমরা আমাদের অ্যাস্থেটিক ক্লিনিকে যে লেজার ইউজ করে থাকি, এগুলো ইউজুয়ালি এফডিএ অ্যাপ্রুভ ডিভাইস ইউজ করি। যে কি পরিমাণ লেজার একটা বডিতে দেওয়া উচিত, একটা সেশনে কতটুকু দেওয়া উচিত, এটা আমরা ওভাবে মেনটেন করে দেওয়া ট্রাই করি। এবং ওই লেজারের কাজটা হচ্ছে যে ও ডিরেক্ট হচ্ছে তোমার হেয়ার ফলিকল যেটা, সেখানে গিয়ে ওয়ার্ক করে। হেয়ার ফলিকুলার মধ্যে হেয়ার কেন কালো হয়? কারণ সেখানে মেলানিন নামক সাবস্টেন্স থাকে। সো ওই সাবস্টেন্সটাকে টার্গেট করে লেজার যায় এবং ফলিকলটাকে সে ডিস্ট্রয় করে দেওয়া ট্রাই করে। সো ওই জায়গায় কখনো হেয়ার উঠবে না, আর কখনো হেয়ার উঠবে না। সো নরমালি মানুষ লেজার নিয়ে অনেক ভয় পায়। কোনো ওর উপরে কোনো জেল টেল কিছু দিতে হয় করার আগে? হ্যাঁ, যাতে বার্ন না হয়। লেজারের তোমার কাইন্ড অফ একটা হিট থাকে। নরমালি মানুষ লেজার নিয়ে অনেক ভয় পায় যে লেজার মনে হয় অনেক বার্ন হবে, পুড়ে যাবে, ব্যথা পাবে। বাট ক্লিনিকে আমরা যে প্র্যাকটিসটা করি ভালো ক্লিনিকগুলোতে, সেগুলোতে বরং বার্ন হওয়ার চান্স কম থাকে। আমরা তোমার জেলের কথা যেটা মেনশন করলাম, ওটা দিয়ে স্কিনটাকে অ্যাপ্লাই করে কুলিং রাখার ট্রাই করি। এবং আমাদের ডিভাইসের মধ্যে ইটসেলফ একটা কুলিং সিস্টেম থাকে, মেকানিজম থাকে। যখন শুধুমাত্র লেজারটা পাস হচ্ছে, তখন হচ্ছে কাইন্ড অফ একটা হিট মতো সেন্সেশন আসতে পারে, বাট সেটাও আমরা ওভাবে কন্ট্রোল হইতে দিই। নর্মালি দেখা যায় পুরো সেশনে পেশেন্ট কোনো গরম বা কিছুই ফিল করে নাই। অ্যান্ড লেজার হেয়ার রিমুভালে তোমার 8টা থেকে 10টা সেশনের মতো লাগে। এটা ইউজুয়ালি মেয়েরা ইউজ করে, যাদের ধরেন হাতে বা কোথাও হেয়ার চাচ্ছে না, বা কোনো স্পেশাল মুখে বা কোথাও হেয়ার ওরা বারবার কাটাটা ঝামেলা। নট অনলি ফিমেল, মেলদের ক্ষেত্রে ইউজ করা হয়। সো সেটাতে আমি পরে আসছি। ফিমেলের কেসে কেন ইউজ করা হয়? হ্যাঁ, অনেকের দেখা যায় আপার লিপ চিনে হেয়ারের বেশি প্রবলেম, বারবার তোমার পার্লারে গিয়ে তোমার থ্রেডিং করতে হচ্ছে, উইচ ইজ পেইনফুল, মোর পেইনফুল। আমি আমার নিজের কেসে দেখেছি আর কি, থ্রেডিং করতে অনেক পেইন লাগে। আবার ওয়্যাক্সিং করলে কিন্তু স্কিনটা লুজ হয়ে যায়। হ্যাঁ, সো ফেসের এই টাইপের প্রবলেম, যখন এই জায়গা দিয়ে আমাদের মেয়েদের হেয়ার থাকতেছে, দ্যাট ডাজন্ট ফিল গুড। অনেকের এই জায়গা দিয়ে হেয়ার থাকতেছে, ওয়্যাক্সিং করলে লুজ হয়ে যায় বিকজ জোরে টান পড়ে। ওয়্যাক্সিং কিন্তু নট আ গুড থিং টু ডু। দেন যাদের হাতের এই জায়গাতে হেয়ার বেশি থাকছে, অনেকে চায় যে তাদের পাটাও সুন্দর হেয়ার ফ্রি থাকুক সেই কেসে। তো এগুলো তো বিউটিফিকেশন পারপাসে গেল। বাট অনেক ফিমেলের থাকে যে তোমার পিসিওএস যে ডিজিজটা, গাইনোকোলজিক্যাল একটা ডিজিজ থাকে, হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়। এটাতে তোমার বাকি আদার্স প্রবলেমও থাকে বডিতে, বাট মেইনলি যেটা ভিজিবল যে ফেসের এই জায়গাগুলোতে অনেক ছেলেদের মতো মোটা মোটা হেয়ার দেখা যায়, তখন খুব ইম্পর্টেন্ট হয়ে যেটা সরল। সো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ফিমেলের লেজার ইউ ক্যান ডিস্ট্রয় অল দ্য হেয়ার। এখানে যে হেয়ারের যে গ্রোথটাই, মানে ফিউচার গ্রোথগুলো ইউ ক্যান ডিস্ট্রয়। ধীরে ধীরে উইথ এভরি সেশন তোমার হেয়ার গ্রো করার প্রবণতাটা কমতে থাকে এবং আফটার এ সার্টেন অ্যামাউন্ট অফ সেশন লাইক 8 to 10 এটা কখনো উঠে না। বাট আমি পিসিওএস এর কথা মেনশন করলাম, এই কেসে হচ্ছে ফিমেলদের হরমোনাল ব্যালেন্স রাখাটাও জরুরি, আদার্স মেডিকেশন খেয়ে যেটা দরকার। না হলে যদি ওই ইমব্যালেন্সটা অনেক বেশি হয়, তখন আবার দেখা যায় চান্স থাকে হেয়ার গ্রো করার। বাট আদার্স তাছাড়া নর্মালি 8টা থেকে 10টা সেশন পরে আর কখনো হেয়ার উঠে না। আর মেলদের ক্ষেত্রে তোমার অনেকে চায় যে তোমার বিয়ার্ড শেপিং করতে, তোমার বিয়ারের লাইন ধরে লেজার করে, কিন্তু যে শুধু চাই দেন এই সাইডে তার আর হেয়ার আসে না কখনো। আবার অনেকে তোমার ইয়ার লবিউলে ছেলেদের বেশি হেয়ার থাকলে একটু ডিস্টার্ব ফিল করে আর কি, লুক ওয়াইজ। সো সেই কেসে হেয়ার মানে করা হয়। অনেকে চেস্টে হেয়ার চায় না, সেসব কেসে মেলদের ক্ষেত্রে হেয়ার রিমুভাল করা হয়। আমি একটা অ্যাড দেখছিলাম আপনাদের, একটা মডেলের চেস্ট ইয়ে করতেছিলেন। ডার্ক সার্কেলস একটা অনেক বড় ইস্যু ছেলেদের মেয়েদের দুইজনের জন্য। ডার্ক সার্কেলস কিভাবে কমানো যায়? বা ব্যাগি আইস থাকে অনেকের, রাইট? ওটা কিভাবে কমানো যায়?
এটা তোমার স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়েও কমানো যেতে পারে, বাসায় হোম কেয়ার করে। দেন যদি সিভিয়ার হয়, ইন দ্যাট কেস হচ্ছে ট্রিটমেন্ট নেওয়া উচিত। সো ডার্ক সার্কেল হওয়ার স্কিন কেয়ার চুজ করার আগে আমাদেরকে আগে জানতে হবে যে কেন হচ্ছে। সো আমরা একটা মেথড ফলো করি যে স্কিনের চোখের নিচের এই জায়গাটা, স্কিনটা যদি আমরা টেনে ধরি, ইন দ্যাট কেস যদি দেখি যে হ্যাঁ ডার্ক সার্কেল যেটা কালো ব্যাপারটা একটু কমে গেছে, তখন আমরা বুঝি যে হয়তো বা স্কিনটা পাতলা হয়ে যাওয়ার কারণে এরকম হচ্ছে। সো ইন দ্যাট কেস হচ্ছে আমরা ট্রাই করি যে স্কিনটা একটু ঠিক করার জন্য, কোলাজেন ক্রিয়েট করার জন্য, তখন রেটিনল কন্টেনিং বা পেপটাইড কন্টেনিং স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো ভিতরে দেন না উপরে? উপরে অ্যাপ্লাই করলেই হবে। ওকে, রেটিনল অ্যাপ্লাই করলে স্কিন একটু মোটা হয়? হ্যাঁ, স্কিনটা তোমার রেজুভিনেট হয় আর কি। বাট রেটিনল অ্যাপ্লাই করে ইউজ করার কিছু নিয়ম আছে, ওগুলো ডেফিনেটলি ফলো করতে হবে। উইকলি তোমার 2-3 দিনের বেশি কখনো ইউজ করতে হয় না। অ্যান্ড ডেফিনেটলি দিনের বেলা সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে। অ্যান্ড যদি স্কিনটা টেনে ধরার পরও দেখতেছি যে ডিসকালারেশন যাচ্ছে না, ইন দ্যাট কেস আমরা বুঝি যে স্কিনটাই ডিসকালার হয়ে গেছে। ইন দ্যাট কেস ভিটামিন সি আর নাইসিনামাইড কন্টেনিং সিরাম আমরা ইউজ করার জন্য সাজেস্ট করে থাকি। ওকে, এটাতে তাহলে একটু যতটুকু সম্ভব কমে, তাই তো? হ্যাঁ, দেন যদি আরো সিভিয়ার হয় জিনিসটা, দেন ট্রিটমেন্ট কেসে আমাদের অপশনস আছে হচ্ছে আন্ডার আই পিআরপি করা যায়। ফিলার করলে অনেক সময় এই জায়গাটা একটু ভরাট হয়ে দেন ডার্ক সার্কেলটা কম অ্যাপিয়ার হয় আর কি। আমাদের মার্কেটে কোন কোন স্কিন কেয়ার আছে যেগুলো ওভার হাইপড বা কাজ করে না? ধরো বেশি ন্যাচারাল আমাদের দেশে কিছু লোকাল ব্র্যান্ড যারা প্রমোট করছে, সবগুলো আসলে কাজ করে না ওরকম। হার্বাল? হ্যাঁ, অনেক স্লো কাজ করবে, আসলে করবেই না এরকম। নর্মালি হচ্ছে ডার্মাটোলজিক্যাল টেস্টেড যেগুলা, ওগুলা ইউরোপিয়ান প্রোডাক্ট বলো বা কোরিয়ান যেগুলো অ্যাকচুয়ালি ভালো রিভিউ, ওগুলো ইউজ করা উচিত। আই ফিল অনেক স্কিন কেয়ার প্রোডাক্টস খালি মার্কেটিং এ চলতেছে। মানে একদম হোয়াইট কাস্ট দেয় এরকম কিছু, মানে সানস্ক্রিন আছে বা যে গ্লুটাথিয়ন টপিক্যালি মুখে অ্যাপ্লাই করে সাদা হয়ে যাচ্ছে, এগুলো আসলে কিন্তু স্কিন কোনো কাজ হোয়াইটনিং করে না। জিনিসগুলো বাজে। স্কিন হোয়াইটনিং জিনিসগুলো বেসিক্যালি ব্লিচ থাকে ওর ভিতরে। ব্লিচ থাকতে পারে, আবার স্টেরয়েড থাকে ইউজুয়ালি। স্টেরয়েড কিন্তু টপিক্যালি স্কিনের উপরে ইউজ করা মানে অনেক এক্সটেন্টে ইউজ করা উচিত না, সাবধানে ইউজ করা উচিত, মিনিমাল অ্যামাউন্ট, এবং বেশি দিনও টানা ইউজ করা উচিত না। আবার তোমার আরেকটা প্রোডাক্ট থাকে, মানে ইনগ্রেডিয়েন্ট থাকে, যেটা হাইড্রোকর্টিসন। এটা হচ্ছে তোমার খুবই সাবধানে ইউজ করা উচিত। বেশিরভাগ হোয়াইটেনিং প্রোডাক্টগুলোতে তোমার স্টেরয়েড, হাইড্রোকর্টিসন এগুলো দিয়ে রাখে। এগুলো সব প্যাকেটের গায়ে লেখা থাকে, রাইট? কি কি আছে? বাট যারা জানে না তারা তো পড়ে দেখে না, বুঝতে পারে না যে এটা যে বেশি লাগালে হার্মফুল হতে পারে আর কি, বা এটা লাগালে কিছু প্রিকশন আছে যে এটা ইউজ করতেছি তার ফলে আমাকে এই জিনিসগুলো করতে হবে, এটা তো বেশিরভাগ মানুষ জানে না। আর হচ্ছে যে জাস্ট ফর্সা করার জন্য যে গ্লুটাথিয়ন কিছু তোমার ক্রিম অনেক বেশি প্রমোট করা হয়, এগুলো আসলে টপিক্যালি অত বেশি কাজ করে না। শুধুমাত্র আইভি মানে ইনজেক্টেবল ওয়েতে যদি গ্লুটাথিয়ন ইউজ করা হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র সেটা প্রপারলি একটা টু দ্য এক্সটেন্ট কাজ করে আর কি। ওরাল ইনটেক করা হলেও খুবই লেস ইফেক্টিভ জিনিসটা, কারণ বেশিরভাগই অ্যাবজর্ব হয়ে আমাদের বডি থেকে বেরিয়ে হয়ে যায়, অ্যাবজর্ব খুব কম পরিমাণে হয় আর কি। আপনি বলতেছেন যে এগুলা স্কিনের জন্য ব্যাড না হলেও নট নেসেসারিলি খুব একটা মানে খুব একটা এফেক্টিভ, যেটার দিকে চাচ্ছি সেটা এফেক্টিভ হচ্ছে না। হয়তো রেগুলারলি বছরের পর বছর ইউজ করলে আর বাকি সব ঠিক থাকলে মাইট ওয়ার্ক। তোমার যদি তুমি কোরিয়ান স্কিন কেয়ারকে যদি ফোকাস করে দেখো, যে হ্যাঁ ওরা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট কিন্তু ইউজ করে, যেমন ওরা গ্রিন টি ওদের স্কিন কেয়ারের মধ্যে কমনলি থাকে। তারপরে তোমার স্নেইল মিউসিন থাকে, যেটা স্কিনকে হাইড্রেশন দেয়। এটা কি ভালো? স্নেইল মিউসিন আমি অনেক শুনছি। সো এগুলো হচ্ছে তোমার টেস্টেড বা এগুলো দীর্ঘদিন ধরে পরীক্ষিত। ওদের প্রোডাক্টগুলোতে তোমার ধরো ওই কনসেন্ট্রেশনে দেওয়া হয় আর কি, যে যেটা কাজ করবে আর কি, ওই পরিমাণ কনসেন্ট্রেশনে দেওয়া থাকে, বা সেইভাবে ইউজ করা মানে মেইনটেইন করে ইউজ করা উচিত যাতে কাজ করবে আর কি। আমাদের যে স্কিন কমপ্লেক্সনটা, এটা কিসের উপরে ডিপেন্ড করে? এটা তোমার ডিপেন্ড করে টোটালি মেলানিন নামক সাবস্টেন্সের উপরে। এটা আমাদের স্কিনের এপিডার্মিসে থাকে। এটা হচ্ছে তোমার যার বডিতে মেলানিন বেশি থাকে তার বেশি ডার্ক কমপ্লেক্সন হবে, আর যাদের মেলানিন কম তাদের ফেয়ার কমপ্লেক্সন হবে আর কি। বাট মেলানিনের কিন্তু ইম্পর্টেন্ট কাজ আছে, যেটা এটা তো ধরেন আমার বাবা মা দুজনেরই মেলানিন বেশি, দুজনেই ডার্ক, আমার তো মেলানিন কম হবে না। এটা তোমার কি বলবো, মানে জেনেটিক কম্বিনেশন যেটা বলে ক্রোমোজোম, বা আমাদের যখন ডিএনএ কনফিগারেশন হয় আর কি, এভাবে মানে এত স্পেসিস বা ডিফারেন্ট কালার কিভাবে ক্রিয়েট হয়েছে সব তো আমরা জানি যে 1-2 জন মানুষ থেকেই পুরো মানব জাতি ক্রিয়েট হয়েছে আর কি। সো ওই কনফিগারেশন ডিফারেন্ট হওয়ার কারণে মেলানিন কম বেশি হয়ে কালার চেঞ্জ হতে পারে, কম বেশি হতে পারে। সো সেভাবে চেঞ্জ হয় আস্তে আস্তে। আফ্রিকার মানুষদের রোদ অনেক সহ্য করতে হয়, সেজন্য ওদের জাতির মেলানিন বেশি। হ্যাঁ, মেলানিনটা বেশি কিভাবে? ইউজুয়ালি মেলানিনের কাজ তোমার যে নিউক্লিয়াসের চারপাশে, যে আমাদের সেলের মধ্যে যে মেইন নিউক্লিয়াস, তার চারপাশে এন্ডোপ্লাজম রেটিকুলাম যেটা সেখানে থাকে। যখন তোমার বডিতে বেশি সান এক্সপোজারে তুমি যাচ্ছ, তখন ওই স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য নিউক্লিয়াসের চারপাশ থেকে সরে এসে সেলের কি বলে লেয়ারের কাছে চলে আসে।
সো তখন ওটা বাইরে থেকে বেশি ভিজিবল হয় এবং কালারটা তার মানে ডার্ক যত লাগে আর কালো কি। তত ভালো। কাইন্ড অফ আর কি স্কিন ক্যান্সার হওয়ার চান্স কিন্তু কম সবথেকে থাকে। কম যাদের মেলানিন বেশি, কমপ্লেক্সিটি ডার্কার, ইয়া স্কিন তারা ক্যান্সার হওয়ার লেস চান্স প্রোন টু স্কিন ক্যান্সার এন্ড থিংস লাইক দ্যাট দেন যারা ফর্সা। ইয়া ওকে, সো বেসিক্যালি জিনিসটা হলো যে আমরা তো বেসিক্যালি আস্তে আস্তে যখন আমরা এই টাইপের এরিয়াতে শিফট করছি, ধরেন ইউরোপে বা ধরেন আমাদের মতন উপমহাদেশ বা যেখানে ধরেন রোদ কম কোল্ড বেশি, তখন আস্তে আস্তে জেনারেশনই আমরা ওই মেলানিনটা হারাই ফেলছি বিকজ আমাদের অতটা দরকার নাই, সারফেসে থাকার দরকার নেই। মেক সেন্স। ওকে, সবথেকে বেশি ইস্যুস আপনি কি দেখতে পারেন? ওকে, সবচেয়ে বেশি ইস্যুস আমি একনে স্কার, তারপরে একনে এক্সেসিভ হেয়ার গ্রোথ, সবথেকে বেশি এক্সেসিভ হেয়ার গ্রোথ, তারপরে আমাদের দেশে মেলাজমার প্রবলেম, ফ্রিকেলস, তারপরে যে ডাবল চিন, আমাদের ফ্রিকেলস হয়, বিদেশি তো যেরকম ফ্রিকেলস হয় আমাদের হয়, দেশেও হয়। ওকে, হয় ওটা হয়তো ওটা ভালো লাগে না। হ্যাঁ, কিছুদিন আগেই একটা মেয়ে এসেছিল, মনে হয় 17 ইয়ার্স ওল্ড, বাট তার চোখের নিচে ফ্রিকেলস ছিল। আপু অনেকে থাকে এই যে কিছু কিছু ইনভেসিভ ফিয়ে দেখি যে ধরেন অনেকে ফ্যাট বেশি থাকে, ডাবল চিন থাকে, ওই ক্ষেত্রে কি লাইপোসাকশন করা লাগে? ওইটাও যে তোমার সার্জারি আর কি, প্লাস্টিক সার্জারি ওইদিকে চলে গেছে। আমরা হচ্ছে জাস্ট উপর থেকে ইনজেক্ট করে ফ্যাটটা গলায় দিয়ে রিমুভ হয়ে যায়, বডির সাথে এক্সক্রিটেড হয়ে যায়। কিছু একটা দেন যেটার জন্য ফ্যাটটা গলে বডির ভিতরেই আস্তে আস্তে হয়ে যায়, এক্সক্রিট হয়ে যায় উইথ ইউরিনেশন, তারপরে যেভাবে হোক। স্কিনটা ওটা কি লুজ হয়ে যায় না? অনেকের একটু হয়, তখন সেটার জন্য আবার ট্রিটমেন্ট আছে তোমার স্কিন টাইট করার জন্য। আমি নিজেই আমার চিনে করাইছি আর কি লাইপো ইনজেকশন, আমি নিজেই মিররের সামনে দাঁড়িয়ে নিচ্ছি। এন্ড আমার জ অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল, গত 1 মাস আমি জিম ছেড়ে দিয়ে আবার আকাশ ঘটাইছি কি। ও বুঝছি, তার মানে ইটস আ ভেরি ইজি প্রসিজার। ইয়া ভেরি ইজি প্রসিডিওর, লাইক 15 মিনিটের মতো টাইম লাগে। তার আগে একটু অ্যানেস্থেসিয়া দেওয়া থাকে, পেইনও হয় না ওরকম। হোয়াটস দ্য ওয়ান থিং যেটা আপনার ব্যাগে সবসময় থাকে? মাই সানস্ক্রিন। ইয়া কোথাও বাইরে হলে আগে ওকে, আমি ট্রাই করি 2 ঘন্টা পর রিঅ্যাপ্লাই করার জন্য। এটা কিন্তু সানস্ক্রিনের একটা রুল আর কি। দিনের বেলা টাইমটুকুতে, সকালে ঘুম থেকে উঠে ক্লিন করার পরে তো সানস্ক্রিন আমি বললাম অ্যাপ্লাই করতে, দেন চেষ্টা করা উচিত 2 ঘন্টা পর রিঅ্যাপ্লাই করার জন্য। বাইরে যতক্ষণ থাকি আর কি, মেকআপ না দেওয়া থাকলে কিন্তু ময়শ্চারাইজারের উপর বারবার সানস্ক্রিন ইউজ করা যায়। এর জন্য যে ফেস বারবার ক্লিন করতে হবে এমন কিছু না। যারা ওয়ার্কিং উইমেন আর কি, অফিসে কাজ করছেন, তারা দুপুরে লাঞ্চ করার পরে কিন্তু একটা কিছুটা টাইম হাতে পান আর কি। তখন যদি হালকাভাবে ফেসটা একবার ক্লিন করে ফেলে দেন আবার এগেইন ময়শ্চারাইজার সানব্লক ইউজ করেন, স্কিনটা কিন্তু অনেকটা ভালো থাকে আর কি। অনেক সোয়েট থাকে, সারাদিনের সোয়েট, তারপরে বাইরে ট্রাভেল করে আসছে, এটা ময়লাও থাকে, এখন বসেছিলাম। শীতকাল অনেকে আমরা গরম পানি দিয়ে গোসল করতেছি, এটা দেখি কোনো নেগেটিভ এফেক্টস আছে? গরম পানি ডিরেক্ট ওরকম নেগেটিভ এফেক্ট নাই আর কি। একটা লুক ওয়ার্ম ওয়াটার যেটাকে বলে আর কি, মিনিমাম অবভিয়াসলি বার্ন না করে লুক ওয়ার্ম। এটা ট্রিকি কোয়েশ্চেন আর কি। মানে অনেক সময় বলে যে গরম পানি ব্লাড সার্কুলেশন বাড়ায়, ভালো করে, আবার ঠান্ডা পানি হচ্ছে গিয়ে তোমার ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করেও অনেক সময় হচ্ছে গিয়ে বেনিফিট দেয় আর কি, পোরস গুলাকে কনস্ট্রিক্ট করে, তখন পরে ময়লা জমার চান্স কম থাকে আর কি। বাট স্কিন পুড়ে যাওয়ার কি সম্ভাবনা আছে মানে হিট দিলে, হট ওয়াটার দিয়ে গোসল করলে? হ্যাঁ, ওটা তো তোমার মেইনটেইন করতে হবে, একটা মিনিমাম গরম পানি ব্যবহার করতে হবে, বেশি গরম পানি তো ইউজ করা উচিত না। মেক সেন্স। ন্যাচারালি যদি হেয়ার আমি আরো বাড়াইতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, আগে ধারণা করা হতো যে ভিটামিন ই হেয়ার গ্রোথের জন্য বেশি ভালো। ভিটামিন ই এর অনেক ক্যাপসুল কিন্তু পাওয়া যায়, মানুষ ফার্মেসি থেকে কিনে ইউজ করতো। কিন্তু এখন রিসেন্টলি যেটা ধারণা করা হচ্ছে যে ভিটামিন বিটা মোর ইম্পর্টেন্ট ফর হেয়ার গ্রোথ। ভিটামিন বি কিসের ভিতরে থাকে? ভিটামিন বি কন্টেনিং ফুড আমাদের খাওয়া উচিত। অ্যান্ড ফুডটা যদি এনাফ না হয়, দেখা যাচ্ছে তারপরে অনেক হেয়ার ফল হচ্ছে। ইন দ্যাট কেস হচ্ছে ডাইরেক্টলি লাগানো না, ডাইরেক্টলি লাগানো হচ্ছে ক্যাপসুল, ওরালি খাওয়াটা বেটার। অ্যান্ড আমাদের চেক করা উচিত যে বডিতে আয়রনের লেভেলটা কেমন আমাদের। আমরা একটা ব্লাড টেস্ট করলে জানতে পারি যে আয়রনের লেভেল কম কিনা। আয়রনের লেভেল কম হলেও হেয়ার ফলটা বেশি দেখা যায়। সো আয়রন কন্টেনিং ফুড যেগুলো, বেশি করে শাক খাওয়া, তারপরে দুধ বা বাকি যেগুলো আছে এই টাইপের খাবার বেশি খাওয়া উচিত আমাদের। তারপর হচ্ছে ভিটামিন ডি এর লেভেল কমে যাওয়ার কারণেও কিন্তু হেয়ার ফল বেশি হয়। আমরা এখন কিন্তু ওরকম সান এক্সপোজারে বেশি থাকিও না, অফিস ওয়ার্ক করি, বাসার মধ্যে থাকি আর কি। এই কারণে আমাদের দেশের অনেক মানুষেরই আর কি ভিটামিন ডি মানে হরহামেশা কম দেখা যায় আর কি। সো ভিটামিন ডি কন্টেনিং ফুড বা লাগলে ওরালিও মেডিকেশন নেওয়া উচিত। টুপি রেগুলারলি পরলে কি হেয়ার লস হয়? ওইটা তোমার যদি টুপি পরে থাকার কারণে মাথাটা বেশি ঘামতেছে এমন হয়, যে বেশি ময়েস্ট থাকতেছে, ড্যান্ড্রফ হচ্ছে আর কি, স্কাল্প হেলথ ভালো না, নিউট্রিয়েন্ট পাচ্ছে না হেয়ার প্রপারলি, ইন দ্যাট কেস হেয়ার ফল হওয়ার চান্স হতে পারে বেশি।
আমাদের জাস্ট ট্রাই করা উচিত যে স্ক্যাল্পটা ক্লিন রাখা, যাদের ড্যান্ড্রফের প্রবলেম, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু উইকলি 2বার মাস্ট ইউজ করতে হবে। এছাড়া নর্মাল শাওয়ার করা, ক্লিন রাখা স্ক্যাল্পটা। যাদের ড্যান্ড্রফ আছে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করা উচিত। ইয়াপ, ডেফিনেটলি তোমার স্ক্যাল্প হেলথ ভালো রাখার জন্য, প্লাস তোমার এই যে ফোরহেড আপু শ্যাম্পু নিয়ে কোনো রেকমেন্ডেশন আছে, কোন টাইপের শ্যাম্পু ইউজ করা বেটার? আমি ইউজুয়ালি তোমার ডক্টরস মানে কি বলো এটাকে, ডক্টর রেকমেন্ডেড শ্যাম্পু, হ্যাঁ এগুলো আমি সাজেস্ট করি আর কি। যেমন সো আমি ইউজুয়ালি ড্যান্ড্রফের জন্য নরেভা কোম্পানির সেবোডাইন ডেজ শ্যাম্পু এটা সাজেস্ট করে থাকি, বা ক্যাটালাইসিস ব্লু ক্যাপ শ্যাম্পু, এটাও খুব ভালো। আমরা নট স্পন্সর্ড বাই দিস কোম্পানিজ, আমি জাস্ট জনস্বার্থে যে কি কিনলে বেটার আস্কিং ডাইরেক্টলি ফ্রম দ্য ডক্টর। তো এগুলা কি কেটোকেনোজোল এই টাইপের জিনিসপত্র থাকে? কেটোকেনাজল মেইনলি কেটোকেনাজল আছে। Thank you, Apu. Thank you for coming to my show, and I was really looking forward to talk to you. And এই প্রশ্নগুলা because আমাদের মাথায় এটাই ছিল, so I was really looking forward to having this conversation with you. And এই questions sets গুলো I think আমাদের মানে আমি কি কোশ্চেন করব ব্রেনের মধ্যে আমি অনেক দিন ধরে নিয়ে ঘুরতেছি যে এগুলা করতে হবে, and finally I got the answers to most of them, alhamdulillah. And you tell me আপনার কেমন লাগলো? Okay, my pleasure. এখানে আসতে পেরে thank you so much for inviting me. This is my first podcast to attend. Okay. So I was also looking forward to attend this. এখানে এসে খুব ভালো লাগছে, অ্যান্ড আমি চাচ্ছিলাম যে স্কিন কেয়ারের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে, কজ আমাদের দেশের আমার এইজ হোক বা আরও ইয়াঙ্গার হোক বা আমার চেয়ে যারা আরও মোর এইজ হোক আর কি, সবার স্কিনের এই বিষয়গুলো নিয়ে অনেক কনসার্ন আছে এবং তারা জানতে চায় আর কি। সো আমি চাই সেই পর্যন্ত আমার মেসেজগুলো পৌঁছাক, সবাই জানো কীভাবে প্রপার স্কিন কেয়ার করতে হয়, স্কিনটা আরও বেটার করা যায়। সো যদি তাদের জন্য একটু হলে হেল্পফুল হয়, সো আমার অনেক ভালো লাগবে। Thank you, Apu. Inshallah, if possible, we will bring you on the show again if you're interested. Oh, thank you so much. Okay, thank you, Apu. Allah Hafiz. Guys, that was our episode. Thank you very much for watching the full episode শেষ পর্যন্ত, and এইভাবেই প্লিজ আমাদের সাথে থাকেন, and please subscribe to our channel. The more you subscribe, the more you can bring in people, and more we can enlarge our team and serve you better. And আমাদের মেইন টার্গেট হলো আপনাদেরকে ইনসাইটস দেওয়া, একদম খুঁটিনাটি ইনসাইটস দেওয়া, সব সাবজেক্টের ব্যাপারে একদম খুঁটিনাটি জিনিস নিয়ে কথা বলা যেগুলো নিয়ে অন্য কেউ বলছে না। সো প্লিজ ডু হেল্প আস আউট, অ্যান্ড থ্যাংক ইউ।